দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের চালচিত্র প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করবার জন্য। আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপন করে থাকি ঐতিহ্যবাহী পেশার মানুষ, পেশার শিল্পের সেকালেকাল ও তার ভবিষ্যৎ সম্ভাবনার কথা। আমরা এ পর্বে উপস্থাপন করছি ঐতিহ্যবাহী কক্সবাজারের যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে বিভিন্ন ধরনের যে ঐতিহ্যবাহী পেশাজীবী আছে তাদের নিয়ে। আমাদের অনেক সময় অনেক পেশার বিলুপ্তি ঘটে এবং সেটি হয়ে থাকে সাধারণত আধুনিক যুগের কারণেই বা আমাদের যে বিজ্ঞানের প্রযুক্তি তার কারণে, কিন্তু আবার নতুন নতুন পেশার সৃষ্টি হয়, আর এই নতুন নতুন পেশায় আবার ঐতিহ্য নির্মাণ করে। আবহমান বাংলার বাঙালি আদিকাল থেকেই ঐতিহ্যবাহী নানান পেশার সাথে সম্পৃক্ত, অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক এবং ভৌগোলিক প্রতিবেশে মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল বৃত্তিমূলক লোক পেশাজীবী গোষ্ঠীর। এক্ষেত্রে উল্লেখযোগ্য তাঁতি, কামার, কুমার, জেলে, স্বর্ণকার, মালাকার, ছুতার প্রভৃতি। লোক পেশাভিত্তিক গোষ্ঠী তাদের পরম্পরাগতভাবে পৈতৃক পেশাকে ধারণ করে জীবিকা নির্বাহ করে চলেছে, আবার নতুন নতুন পেশার সৃষ্টি হয়ে ঐতিহ্য নির্মাণ করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে নতুন নতুন পেশাজীবীর সৃষ্টি হয়েছে। কক্সবাজার জেলার তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল পাহাড়, নদী ও সমুদ্র। পাহাড়ের বৃক্ষরাজি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে। নদীর তীরে বসতি স্থাপন করে জনবসতি গড়ে উঠেছে। জনবসতির কারণে বেড়ে উঠেছে বন্দর। সমুদ্র উপকূলের লোনা পানিকে ব্যবহার করে শুষ্ক মৌসুমে উৎপাদিত হচ্ছে লবণ, যা থেকে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক চাহিদাও মেটানো হচ্ছে। এছাড়া সামুদ্রিক মাছ থেকে উৎপাদিত শুটকি শুধু দেশেই নয়, দেশের বাইরে রপ্তানি করে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। ফেরিওয়ালা বলতে আমরা বুঝি যে ঘুরে ঘুরে নানা ধরনের দ্রব্য বিক্রি করে। ফেরি মানে ঘুরে ঘুরে বিক্রয়। গ্রাম বাংলার মানুষের দিন শুরু হতো ফেরিওয়ালার হাঁক ডাকে, বাঁশির আওয়াজে কিংবা ডুগডুগির তালে তালে। ভ্রাম্যমান ফেরিওয়ালার তালিকায় কি নেই? জামা কাপড়, শাড়ি, স্যান্ডেল, জুতা, হাঁড়ি পাতিল, থালা বাসন, কাপ প্লেট, গেলাস, ইলেকট্রনিক সামগ্রী, গাছের চারা, আরো কত কি। সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছুরই পরিবর্তন ঘটেছে। আগের দিনে ফেরিওয়ালার প্রধান বাহন ছিল বাঁক। এছাড়া মাথায় ঝুড়ি বা ঝাঁকা, কাঁধে লম্বা ঝোলা নিয়ে ফেরিওয়ালা ফেরি করত। কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে বিভিন্ন পেশার ফেরিওয়ালা রয়েছে। অবশ্য পুরাতন পেশার সাথে নতুন নতুন পেশারও সৃষ্টি হচ্ছে। ঝালমুড়ি আমাদের লোক খাবারগুলোর মধ্যে মুখরোচক ও রুচিশীল খাবার। সমুদ্র সৈকতে একাধিক ঝালমুড়িওয়ালা তাদের পেশার বিস্তার ঘটাচ্ছেন। ঝালমুড়িওয়ালার বিচরণ প্রায় সব জায়গায় বলা যায়। বাংলাদেশের যেসব মেলা হয়, ঐতিহ্যবাহী মেলা, সেই মেলা থেকে শুরু করে হাটে ঘাটে মাঠে, এবং এই কক্সবাজারের যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতেও ঝালমুড়িওয়ালাদের পেশার যে বিস্তার তা লক্ষ্য করা যায়। আমি কথা বলছি একজন ঝালমুড়িওয়ালা পেশাজীবীর সঙ্গে। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম সালাম গাজী। সালাম গাজী। আপনার বাড়ি কোথায়? বরিশাল, মেহেন্দিগঞ্জ। এখানে থাকেন কোথায়? পেশকারপাড়া, বড় বাজার। তো আপনি কি ওই আগের থেকেই ঝালমুড়িওয়ালার সঙ্গে যুক্ত, না এই কক্সবাজারে এসে যুক্ত হলেন? কক্সবাজারে 2008 সালে বেশি। এগুলি শিখলেন কার কাছ থেকে? শিখছি যেমন আগে আমি হোটেল লাইনে চাকরি করতাম, তো পাক শাক তো আমি হোটেল লাইনে যেমন বসতি আর কি, এই দেশের বাসায় বসতি, ঢাকা বাবরছি, এই হিসাবে মশলা টশলা সব কিছু আমার আগে থেকে যেমন অভিজ্ঞতা আছে করার। ঝালমুড়ির তৈরির জন্য কি কি উপাদান আছে?
ঝালমুড়ির মধ্যে এর মধ্যে শস্য আছে, বাদাম আছে, জায়ফল, জর্তিক, দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, এহাঙ্গি, পিপল, তারপর পাঁচফোড়ন, এরপর হলুদ মরিচ, মাসকালের ডাইল, মুগ ডাইল, তোল, আদা রসুন। বানানোর সময় সাথে সালাদ আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চানাচুর, লবণ, মুড়ি, মশলা, গুমনি মিক্স করে। তো ধরেন রান্না করার সময় একজন রাঁধুনি যেরকম তার একটা হাতের যশ থাকে, মানে রান্নাটা কেমন হলো, ভালো হলো না মন্দ হলো, ঠিক এই ধরনের কোনো বিষয় নিশ্চয়ই আছে নাকি বলে? আছে, এখানে মনে করেন আমরা অনেকজনই বেশি, অত কারোটা কারো কাছে ভালো লাগে, কারোটা কারো কাছে ভালো লাগে না। অনেকে দেখায় কয় যে মামা আমরা এটা ভালো হয়েছে, মজা হয়েছে। আবার দেখা গেছে আজকে খাইয়ে গেছে, কালকে আবার খুঁজে খায়, বিছায়। তো কালকে খাইয়ে গেছিলাম আপনাতে, মজা লাগছে, আজকে আবার আপনার কাছে আসছে। বিক্রি করলে কত থাকে আপনার প্রতিদিন? 400 এরকম, 8 যায়, গাড়ি ভাড়া খরচ আছে তো। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে 3 মেয়ে। ওরা পড়াশোনা করে না? মেয়ে 2টা বিয়ে দিয়ে দিছি, ছেলেটা? একটা ছোট, আর ছেলেও ব্যবসা করে, কি ঝালমুড়ি? জালমুড়ি ব্যবসা করে। আপনাদের একটা পরম্পরা তৈরি হচ্ছে বলা যায়, তাই না? মানে আপনার ছেলেও করছে। আপনার নাম কি? নূর ইসলাম, নুর ইসলাম। আপনার বাড়ি কোথায়? দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দি। ওইখান থেকে এই কক্সবাজারে কবে আসছেন? আসছি আজকে 4-5 মাস হয়। তাই না? জি, এটা কি আপনার এই যে শশা করতেই কেনেন? বড় বাজার তো, বাজার কাটা প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারেন? এই 800-1000, 800 টাকা যায় না? কত টাকা থাকে? 400-300 আপনার মতো এরকম কতজন আছে এই সমুদ্র সৈকতে? আছে, প্রায় 20-30 জন। 20-30 জন না? ওরা সবাই এই অঞ্চলে না বিভিন্ন অঞ্চলে? বিভিন্ন অঞ্চলের। সমুদ্র সৈকতে শৌখিন ঘোড়সওয়ারি রয়েছে প্রচুর। একাধিক ঘোড়াওয়ালা তাদের ঘোড়া নিয়ে অপেক্ষায় থাকেন, অশ্বারোহীর অপেক্ষায়। সব বয়সের মানুষই ঘোড়ায় চড়ে বিনোদনে অংশ নেন। আবহমান বাংলায় ঘোড়ার ঐতিহ্য নানানবিধ। একসময় আমাদের যুদ্ধক্ষেত্রে সেই ঘোড়াই ব্যবহৃত হতো এবং ঘোড়ার গাড়ি, বিশেষ করে ঢাকা শহরে যে টমটম গাড়ির আবির্ভাব ঘটে, সেই টমটম গাড়ি মূলত ঘোড়ায় চালিত। এছাড়াও গ্রামাঞ্চলে ঘোড়া বাহক হিসাবে বা বাহনের কাজ করছে। আর এই কক্সবাজারের যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে একাধিক ঘোড়াকে বাহন করে নিয়ে পেশার সৃষ্টি হয়েছে এবং তারা এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং একাধিক আমরা ঘোড়সওয়ারকে দেখতে পাই। কথা বলছি তাদেরই একজনের সঙ্গে। আপনার নাম? আমার নাম আহসানুদ্দিন নিশান। আপনার বাবার নাম? মৃত ওমর আলী। মায়ের নাম? রহিমা বেগম। আপনার গ্রামের বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজারেই। এখান থেকে কত দূর? এখান থেকে 1 কিলো। তো সদরে। আপনার কয়টি ঘোড়া আছে? আমার 2টি ঘোড়া। তো দুটো, একটা তো আপনি নিজে চালাচ্ছি, আরেকটা উপরে আছে। আর উপরে আছে। জি। ওইটা কে চালায়? ওটা চালাই না, একদম রেস্টে আছে। এই যে আপনার বিনোদন দিচ্ছেন যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে আসছে, হ্যাঁ, তো প্রতিদিন আপনার কত টাকা আসতে পারে? আমাদের মনে করেন 1000-1500 টাকা হয়। এখানে ঘোড়ার হাট কোথায় মূলত? এখানে ঘোড়ার হাট নাই। তাহলে কোথেকে আনেন? আমরা ঘোড়া আনি আপনার তুলসীপুর, টাঙ্গাইল, যশোর, দিনাজপুর, ওদিক থেকে আমরা ঘোড়া কিনে আনি। ওখান থেকে আনেন? ওইখান থেকে আনতে হয়, গ্রাম অঞ্চল থেকে আনতে হয় আমাদের। তো ওরা আসলে আপনার এই যে পোষ মানাচ্ছেন কীভাবে? আমরা এগুলো ট্রেডিং দিয়ে বিচে নামাই আবার ঘোড়া। আমরা উপরে রেখে 7-15 দিন ট্রেডিং দিয়ে তারপর বিচে নামাই, রাইডিংয়ের উপযুক্ত করে আমরা ঘোড়া বিচে নামাই। না হলে আপনি পাগলামি করবে ঘোড়া, আমাদের এই জন্য নামাই না আমরা। মানুষ স্মৃতিচিহ্ন রেখে যাওয়ার লক্ষ্যে স্থানিক ও ঐতিহাসিক মুহূর্তকে ধরে রাখার জন্য ক্যামেরার সাহায্যে নিজের ছবি তুলে রেখে যেতে চায়। আর এর জন্যে শরণাপন্ন হয় আলোকচিত্রীর। সমুদ্র সৈকতকে কেন্দ্র করে নতুন পেশা হিসেবে ঐতিহ্যবাহী হয়ে উঠেছে আলোকচিত্রী। প্রচুর আলোকচিত্রী মুহূর্তের মধ্যে ছবি তুলে বলা যায় অল্পক্ষণের মধ্যেই ছবি সরবরাহ করতে পারে। মানুষ মাত্রই তার স্মৃতিকে ধারণ করতে চান, মানুষ মাত্রই স্মৃতিকে বহন করতে চান। এই বহনের উদ্দেশ্য থাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের স্মৃতিগুলো পৌঁছে দেওয়া। আর এই স্মৃতিকে ধারণ করা সম্ভব ছবি, বিশেষ করে ক্যামেরার মাধ্যমে। এই সমুদ্র সৈকত, বিশেষ করে কক্সবাজারের যে সমুদ্র সৈকতগুলো আছে সেগুলোতে প্রায় 100-2
আমরা বলবো যে ফটোগ্রাফার আছেন, আমরা আলোকচিত্রী আছেন, যারা আলোকচিত্র মুহূর্তের মধ্যে তুলে দিয়ে আবার সেই মুহূর্তেই ছবি করে দেন। এবং এভাবেই এখানে বলবো যে ফটোগ্রাফারদের একটা নতুন ঐতিহ্য সৃষ্টি হচ্ছে পেশাজীবীর ক্ষেত্রে। কথা বলছি তাদের সঙ্গে। আপনার নাম? শফিক। আপনার বাড়ি কোথায়? এখানে কক্সবাজার। কক্সবাজারে। জি, আপনার এই যে ক্যামেরাটা কত দিয়ে কিনলেন? এটা আসলে মার্কেট প্রাইস এটা 50+। 50 টাকা। জি, আপনি ক্যামেরা প্রথম শিখছেন কার কাছ থেকে? এটা কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজে নিজে শিখছি। তো আপনি প্রতিদিন কত টাকা অন্তত করতে পারেন ইনকাম? আসলে এখন লোকজন একটু কম, আমাদের সিজন হয় ডিসেম্বর মাস থেকে 3 মাস পর্যন্ত থাকে। ডিসেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস পর্যন্ত থাকে। প্রতিদিন কত ওই সময় প্রত্যেকদিন মানুষ থাকে বিচে, প্রত্যেকদিন মনে করেন 1500 2000 এরকম ইনকাম হয়। এখন লোকজন নাই, এখন 500 টাকা 700 টাকা 1000 টাকার মতো হয় আর কি। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি হয় আমাদের। কথা বলছি আরও একজন আলোকচিত্রীর সঙ্গে। আপনার নাম? মোহাম্মদ ফয়সাল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে কক্সবাজার লাইট হাউস পাড়া। জি, আপনার এই ক্যামেরাটা কত দিয়ে কিনছেন? এটা 55,000। তো আপনার প্রতিদিন কত অন্তত আয় হয় বলা যায়? এখন তো একটু কম, আমরা সিজনে একটু বেশি কামাই। সিজনে কত? পার ডে 1500 2000 এরকম হয় আর কি। আর আর এখন তো 400 500 এরকম কষ্ট করে চলতে হয় আর কি। মানুষ কম হলে একটু কষ্ট হয়, আর বাড়লে একটু ভালো চলতে পারি। এটা নিয়ে আমাদের জীবন জীবিকা। সমুদ্র সৈকতে একাধিক উদ্যোক্তা রয়েছে ঝিনুক ও শামুক শিল্পের। অনেক উদ্যোক্তা নিজেই ঝিনুক ও শামুক শিল্পের কারিগর। ঝিনুক শিল্পের উদ্যোক্তাদের পাশাপাশি অনেক ঝিনুক শিল্পের কারিগর আছে যারা নিজেরাই ফেরিওয়ালা হয়ে সৈকতের যে কোনো ভিড়ের কাছাকাছি ঝিনুক বিক্রি করার জন্য বসে যায়। ঝিনুক শিল্পের সামগ্রী বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। আবহমান বাংলায় ফেরিওয়ালার একটি বিশেষ স্থান রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফেরিওয়ালা আছে। সেই গ্রাম থেকে শুরু করে শহর জীবনেও ফেরিওয়ালার গুরুত্ব রয়েছে। কক্সবাজারের যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতেও একাধিক ফেরিওয়ালা রয়েছে যারা ঐতিহ্যের সন্ধান দিচ্ছে এবং ঐতিহ্যের পেশাজীবী হিসেবে তারা আছেন, সেই পেশার সঙ্গে যুক্ত আছেন। কথা বলছি ঝিনুক, পাথর প্রভৃতি দিয়ে তৈরি গহনা ফেরিওয়ালার সঙ্গে। আপনার নাম? মোহাম্মদ ইউনুস। আপনার এখানে এই যে গহনাগুলি তৈরি করলেন, কি কি গহনা আছে? শামুকের আছে, পাথরের আছে, মেডেলের আছে, কাঠের আছে, কি কি নাম এগুলো? কানের দুল আর মালা। কানের দুল আর মাথার মালা, গলার মালা। এই আপনার প্রতিদিন কত বিক্রি করতে পারেন? হয় 1000-1200। 1200 টাকা। কত টাকা থাকতে পারে? অল্প 500 টাকা। আসলে থাকে না। আচ্ছা, এটা তৈরি করে কেন? আপনি নিজে তৈরি করেন না আপনি? আমি নিজেই তৈরি করি। নিজেই তৈরি করেন। বিভিন্ন ধরনের গয়না বা ঘরের সাজসজ্জার জন্যে ঝিনুক এখন শিল্প হয়ে উঠেছে এবং এই ঝিনুকের সঙ্গে কক্সবাজারের একাধিক শিল্পী রয়েছেন যারা ঝিনুক শিল্পের শিল্পী হিসাবে পরিচিত এবং তারা নিজেরাই বাড়িতে বসে এই ঝিনুক শিল্পের কাজ করেন এবং সমুদ্র সৈকতে তারা সেগুলি বিক্রির জন্য নিয়ে আসেন। কথা বলছি তাদেরই একজনের সঙ্গে। আপনার নাম? সায়রা খাতুন। সায়রা খাতুন। জি। আপনার বাড়ি? গুনারপাড়া, কক্সবাজার গুনারপাড়া। এই যে আপনার হাতে এটা কি নাম বলা যায় এটাকে? এটাকে সুফিস বলা হয়। শোপিস। জি। যেটা কি কি শামুক আছে এখানে? এখানে এগুলো লেজা, এগুলো শামুক। এটা কত বিক্রি হতে পারে? এটা 100 টাকা 80 টাকা বিক্রি হয়। দিনে যদি মনে করেন কয়টা তৈরি করতে পারেন? 20টা তৈরি করতে পারেন। মানুষ নতুন জায়গায় নতুন কোনো বস্তুর প্রতি আকর্ষণ অনুভব করে। মেলায় যেমন করে নাগরদোলায় চড়ার জন্য, তেমনি সমুদ্র সৈকতে এক ধরনের বাইকের ব্যবহার রয়েছে যাকে বলা হয়ে থাকে বিচ বাইক। এই বিচ বাইকে চড়ার আকর্ষণ অনুভব করেন অনেকে। আর বিচ বাইককে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে এক শ্রেণীর পেশাজীবীর। সমুদ্র সৈকতে বিশেষ করে কক্সবাজারের যে সমুদ্র সৈকত, এই সৈকতে একাধিক বিচ বাইকার রয়েছেন। কথা বলছি তাদের সঙ্গে। আপনার নাম?
আমার নাম মোহাম্মদ সলিমুল্লাহ রাসেল। আপনি যে এই বিচ বাইক চালাচ্ছেন, জি জি, এটা কত বছর ধরে? আমি এই বিচ বাইক চালাচ্ছি আপনার 2007 থেকে। আমার এই বিচ বাইকের সাথে আমি জড়িত, অনেক জড়িত। এখানে মনে করেন বিশেষ করে যে 3টা সমুদ্র সৈকত আছে, এখানে অন্তত কতজন এরকম আছে? এখানে আছে আমার সিনিয়র আছে, আমার জুনিয়রও আছে। কতজন অনুমান? প্রায় আপনার ছতখানিক হন আপনার হয় মনে করেন 40 জন মতো আছে আমরা, সিনিয়র পার্সন আর জুনিয়র, আমরা এইভাবে আর কি দীর্ঘদিন ধরে। এটা আপনি শিখে নিয়েছেন না নিজে নিজে শেখা হয়েছে? এটা আমার শিখে নিয়েছি আমি আমার ওস্তাদ থেকে। আচ্ছা, উনি আমাকে শিখাইছিল, শেখানোর পরে এখন নিজে চালাচ্ছি। এগুলি একটি গাড়ি কত টাকা কেনা যায়? একটা বাইক এগুলা নতুন পড়তেছে আপনার 3,30,000 টাকা। শুধু বালুচরেই নয়, সমুদ্রের জলে নেমে এবং সমুদ্রের ঢেউ ভেঙে রাইডারে চড়ার আকর্ষণ থাকে প্রতিটি পর্যটনকারীর মধ্যে। আর এই ক্ষেত্রে এক শ্রেণীর পেশাজীবীর সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে দুই ধরনের মানুষের উপস্থিতি রয়েছে, যারা চালনা করেন অর্থাৎ ড্রাইভার, এবং আরেক শ্রেণী রয়েছে যারা পর্যটকদের উদ্বুদ্ধ করে ড্রাইভে চড়ার জন্য। যেখানে পানি আছে এবং পানির সঙ্গে মানুষের সংযোগ আছে, বিশেষ করে সমুদ্র সৈকত তৈরি হচ্ছে, সেখানে ওয়াটার বাইকের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর এই ওয়াটার বাইককে কেন্দ্র করে এক শ্রেণীর পেশাজীবী তৈরি হচ্ছে, যারা ঐতিহ্য নির্মাণ করছেন। তাদের পাশাপাশি তাদের সহায়ক হিসাবে আরও অনেকেই আছেন, তারা বলা যায় সহায়ক হিসাবে কাজ করছেন। এই সহায়ক হিসাবে ওয়াটার বাইকে কাজ করছেন অন্তত 5 থেকে 600 জন কর্মী আছেন এখানে কাজ করছেন। তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের মধ্যে একজন, তিনি হচ্ছেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনার বাড়ি? 9 নম্বর ওয়ার্ড, কক্সবাজার। আপনার মতো আরও কতজন এখানে কাজ করেন? এখানে আমরা 500-এর উপরে লোক আছে। তো আপনার মূল কাজটা কি বলেন? আমার মূল কাজটা হলো কাস্টমারের সাথে কথা বলা, কাস্টমারের সাথে দাম দর এইরকম পিস করা, তারপর বোর্ডের দ্বারে নিয়ে ওর সেবা দেওয়া। আমার ড্রাইভার আছে, অপারেটর আছে, মালিক মহোদয় আছে, তাদের সাথে কথা বলে রাইড দিয়ে তারপরে। ওয়াটার বাইকে কতজন? 2 জন, একসাথে 2 জন যাওয়া যায় স্যার। কত করে নেন? স্যার আমাদের এখানে 5,000 টাকা দামেরও রাইড আছে, সর্বনিচ্চ 300 টাকা দামেরও রাইড। এটা কি ঘন্টা হিসেবে? রাইড সিস্টেম স্যার। আপনার নাম? আমার মোহাম্মদ আফতার মিয়া। আপনি নিজে নিজেই শিখেছেন না অন্য কারো কাছ থেকে শিখলেন? অবশ্যই আমার একজন উস্তাদ আছে, আমি উস্তাদের মাধ্যমে শিখছি। আমি প্রথমে মনে করেন এখানে এই হেল্পারি করতাম, তো হেল্পারি করতে প্রায় আমি 6 বছর হেল্পারি করছি, পরে আমি আস্তে আস্তে ড্রাইভারি শিখছি আর কি। আপনার প্রতিদিন কত টাকা আসেন? হ্যাঁ, আমাদের হয় আপনি 800 টাকা বেতন পাই, আমরা 900 টাকা বেতন পাই, 1000 টাকা বেতন পাই, 600 টাকা বেতন পাই। আমরা যতটুকু বাড়া মারতে পারি আমরা ততটুকু কমিশন ডিমান্ড করি। মালিকের এটা আপনার মালিক মনে করেন আমাদেরকে যে ওয়াটার বাইকটা কিনেছে আপনার 18-20 লাখ টাকা দিয়ে, তো এর ভিতরে আমরা এই একজন ড্রাইভার বাট আমরা আরও 9 জন হেল্পার, আমরা ওনার ওয়াটার বাইকটা নিয়ে চলি। তো আমরা সেক্ষেত্রে আমরা অনেক মানে ভালো আছি, এবং আরও ভালো বলতে আমরা এখানে ব্যবসা করতেছি পর্যটক এলাকায়। আমরা একদিকে ব্যবসা করতেছি, দ্বিতীয় হচ্ছে আমরা পর্যটকেরও খুব আমরা হেল্প করতে পারি। বা পানিতে ডেও আছে, ডেও তো অনেকে মানে বেসে যায় বা স্রোতে চলে যায়। তা আমরা আমাদের এই বর্তমানে পর্যটক ম্যাস্টার যে আছে, সে হচ্ছে আমাদের প্রথমত একটা আমাদের কথা বলে কোনটা যে মানে পর্যটক যদি কোনো বিপদ আপদে পড়লে আপনারা ফার্স্ট টাইম আগে ওদেরকে কি উদ্ধার করার চেষ্টা করবেন। আমাদের মূল কাজ হচ্ছে মনে করেন, হ্যাঁ আমারও প্যাড আছে, আমি প্যাডে দিয়ে আসছি। তো আমি এই প্যাডে দিয়ে আসার পরে দেখতেছি কোনো একটা প্রবলেম হয়েছে, আমি সাথে সাথে মানে আমরা অ্যাকশন নিই, সাথে আমরা তার ওনাকে উদ্ধার করি। তো আমাদের অনেক ধন্যবাদ জানাই। তো আমাদের মূল কাজ হচ্ছে আমাদের মানে ব্যবসা, কোম্পানির পক্ষ থেকে আমরা ব্যবসা করি। তো আমরা যা পাই মোটামুটি আমরা হ্যাপি। কতজন অন্তত আছে এই 3টা? আমাদের ওয়াটার বাইক আছে বর্তমানে বিচে আছে আপনার 36টার মতো রানিং আছে। বাট এখন কথা একটু এই যারা যে কয়েকটা বাইক আপনি একটু মানে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে ওগুলো নামে না, যেহেতু আমরা যেটা ক্লিয়ার বুট আমরা ওটা নামাই, যেটা একটু সেকেন্ড হ্যান্ড হয়েছে আমরা এটা নামাই না, যার কারণে এটা দুর্ঘটনা হতে পারে। তো আমরা যেগুলো ভালো বুট আছে আমরা বর্তমানে আমরা এগুলো নামাচ্ছি। সমুদ্র সৈকতে লোকের সমাবেশ বা মিলন মেলার সৃষ্টি হয়, আর এই মিলন মেলায় মানুষদের ক্ষণিকের জন্য আঞ্চলিক বা লোকগান পরিবেশন করে জীবিকা নির্বাহ করে থাকে অনেকে। আর এই ক্ষেত্রে শিশু কিশোররাও তাদের সংসারের প্রয়োজনে গান বাঁধে। কক্সবাজারের সমুদ্র সৈকতকে কেন্দ্র করে একাধিক পেশাজীবীর সৃষ্টি হয়েছে, যা আগামী দিনে ঐতিহ্যবাহী পেশায় রূপান্তর হবে। আর এই পেশার পাশাপাশি এখানে একজন শিশুর শিল্পী, বিশেষ করে কিশোর শিল্পীকে পেয়ে গেলাম, যে সাধারণত আমাদের আঞ্চলিক গান গেয়ে বেড়ায়
এবং লোক সংস্কৃতির গান গেয়ে বেড়ায়, সমুদ্র পাড়ের গান গেয়ে বেড়ায়। কথা বলছি তার সঙ্গে। তোমার নাম? মুবারক মোবারক। বাবার নাম? এনুস। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আলিঙ্গির টাওয়ার গুনাপুরা, এই কক্সবাজারই? কক্সবাজারে। তো সমুদ্র পাড়ের গান জানো? জানি। একটি গান শোনাও। ওরে হালা বমরা আয়া জো ফুলের হরা বলি ভাই মুখ কান লাগাইও যার তোয়ারে ন জ্বালাইও যার তোয়ারে ন জ্বালাইও ওরে হালা বমরা আয়া জো ফুলের হরা বলি ভাই মুখ কান লাগাইও যার তোয়ারে ন জ্বালাইও বমরা যে কোনো ঐতিহ্য নির্মাণের জন্যে সময়ের প্রয়োজন হয়, আর ঐতিহ্য তখনই নির্মিত হয় যখন তার পরম্পরা থাকে। আবার এই পরম্পরা অনেক সময় সময়ের প্রয়োজনেই প্রায় হারিয়ে যায় বলা যায়, এবং বিলুপ্ত ঘটে যায়। আর সেক্ষেত্রে আমরা বলে যাই যে লোকসংস্কৃতি কোনোটি প্রায় বিলুপ্তির পথে, কোনোটি বিলুপ্তির পথে, কোনোটি আবার চলমান। আমাদের ঐতিহ্যবাহী পেশাজীবীর অনেকেই আজ বিজ্ঞান এবং প্রযুক্তির বদলে বিলুপ্তির পথে বলা যায়, আবার নতুন নতুন পেশার সৃষ্টি হচ্ছে। আর এই পেশাকে কেন্দ্র করে নতুন করে ঐতিহ্য সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বলা যায় কক্সবাজারের যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে অনেক পেশাজীবী সৃষ্টি হচ্ছে, এবং অনেক পেশাজীবী এখানে নতুন করে তারা আসছেন। আমাদের যারা দর্শনার্থী বা যারা আমাদের পর্যটক রয়েছেন, তাদের কখনো বিনোদন দিচ্ছেন, কখনো বা ঐতিহ্যবাহী খাবারের সন্ধান দিচ্ছেন, বা এমনও আছে যে তারা ঘোড়ায় চড়ে নতুন করে ঘোড়া চড়ার স্বাদ গ্রহণ করছেন। শুধু তাই নয়, আমরা যে পানের খিলির কথা জানি, মহেশখালীর যে পানের খিলি, সেই পানের খিলিরও সন্ধান এখানে মেলে, এবং দেখা যায় এই ঐতিহ্যকে বহন করে এই পর্যন্ত চলে আসছে আমাদের সেই পানওয়ালারা। এভাবেই নতুন নতুন আমাদের পেশার সৃষ্টি হচ্ছে, এবং এই পেশাগুলোই একসময় পরম্পরা ধারণ করে শেকড়ের সন্ধান দেবে। দর্শক মণ্ডলী, আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।